বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা 2024 সালের সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। বিষয় হবে পদার্থবিজ্ঞান এবং বোর্ড হলো যশোর বোর্ড। তো সকলের প্রতি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। এবং কারো যদি কোনো সমস্যা থাকে কোনো প্রশ্নে, তাহলে সে ফিজিক্স ফর সোল কালিয়া এই পেজটিতে যোগাযোগ করতে পারে। এখানে এসএমএস করলে ইনশাল্লাহ আমি রিপ্লাই দিয়ে দেব। তো এটা হচ্ছে যশোর বোর্ড 2024 সালের প্রশ্ন শুরু। এখানে এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, একটি 2 কেজি ভরের বস্তুর উপর থেকে নিচে পড়ার তথ্য ছকে লিপিবদ্ধ করা হলো। এখানে উপর থেকে যখন নিচে পড়বে তখন এর ভরবেগ দেওয়া আছে। যখন হচ্ছে 0, সরণ যখন 0 তখন ভরবেগ 0। তারপর যখন 25 তখন হচ্ছে 40, এরকম 100 যখন সরণ তখন 80, আর যখন হচ্ছে 400 তখন হচ্ছে 160। তো প্রথম প্রশ্ন মানে ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে বেগ কাকে বলা হয়। বেগ সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলা হয়, সেটা আমরা জানি। 2 নম্বর প্রশ্ন, সকল ধরনের বেগের পরিবর্তনে সুষম ত্বরণ হবে কি, ব্যাখ্যা করো। সকল ধরনের বেগের পরিবর্তনে সুষম ত্বরণ হবে না। বেগ সুষম হারে পরিবর্তন হলেই কেবল সুষম ত্বরণ হবে। বেগ যদি অসম হারে বৃদ্ধি পায় বা হ্রাস পায় তবে ত্বরণ সৃষ্টি হবে, সেটি হবে অসম ত্বরণ। যেমন প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড হারে বেগ বৃদ্ধি পেলে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ হবে। কিন্তু বস্তুর বেগ যদি প্রথম সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়, দ্বিতীয় সেকেন্ডে যদি 3 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়, তবে এই বস্তু ত্বরণ সুষম হবে না, তখন হবে অসম ত্বরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে বস্তুটির 25 মিটার দূরত্ব অতিক্রমের সময় বের করতে হবে। দেখো এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত তো উদ্দীপকটা, তাই না, উদ্দীপক, আর এখান থেকে হচ্ছে উত্তর শুরু। তো আমাদের 25 কি করতে হবে, 25 মিটার দূরত্বে অতিক্রমের সময়, মানে যখন 25 মিটার দূরত্ব অতিক্রম করবে, এই যে এখানে দেখছো, তো তখন আমাদেরকে কি করতে হবে, সময় বের করতে হবে। এখানে বস্তুটার ভর দেওয়া আছে কত কেজি, এই যে দেখো বস্তুটার ভর দেওয়া আছে 2 কেজি। তো আমরা লিখলাম বস্তুর ভর হচ্ছে এম 2 কেজি। অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব 25, এই যে এখানে বলে দেওয়া হয়েছে, প্রশ্নেই বলে দেওয়া হয়েছে কত, এখানে 25 মিটার। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব 25 মিটার। আর বস্তুটির আদি ভরবেগ এখানে দেখা যাচ্ছে, আদি ভরবেগ কত, 0 কেজি পার মিটার মিটার পার সেকেন্ড। আর সরণ কত, আদি সরণ হচ্ছে ইউ সমান 0। এখন বস্তু 25 মিটার অতিক্রম করার সময় বেগ কত হবে, বেগ ভি কত হবে। তো এখানে একটা জিনিস মনে করো, আমরা জানি ভরবেগ পি সমান কত, এম ভি। তো এখান থেকে ভি সমান কত হয়, ভি সমান হয় পি বাই এম। পি হচ্ছে ভরবেগ, তাই না, ভর এবং বেগের গুণফলটাই তো ভরবেগ। তো পি বাই এম এটা ভাগ করলে আমরা বেগ পাবো। এখানে যখন 25 মিটার অতিক্রম করেছে তখন ভরবেগ কত, এখানে 40, তার জন্য 40 দিলাম। আর এখানে বস্তুটার ভর দেওয়া আছে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এখানে কত হয়, 20 মিটার পার সেকেন্ড। এখন বস্তুটির ত্বরণ এ কত এবং টির মান কত। এখন আমরা যে সূত্র জানি ভি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2as, এখান থেকে আমরা এ সমান কি লিখতে পারি, বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 2s। এখন এখানে দেখো ভি স্কয়ারের মান, ভির মান কত, ভির মান হচ্ছে এই যে 20। তো এখানে এই যে 20, আমরা ভির মান 20 বসিয়ে দিলাম এই যে এখানে। আর ইউ এর মান তো 0, দেখো 0, এই 0 বসিয়ে দিলাম। আর নিচের সেট 2 এর মান কত, 25 বসিয়ে দিলাম। এর মান কত পেলাম, 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমাদের এস এর মান বের করতে হবে, এস এর মান থেকে টির মান বের করতে হবে। তো আমরা এস সমান কি জানি, ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এখন ইউ এর মান যদি 0 হয়, টির সাথে গুণ করলে এটাও 0 হয়ে যাবে, হাফ এ টি স্কয়ার। ওকে, এখন এইখানে দেখো এই জায়গা এস সমান কি থাকতেছে, হাফ এ টি স্কয়ার। এখন এই যে নিচে 2 আছে, 2টাকে আমরা এইভাবে লিখতে পারি 2s সমান এ টি স্কয়ার। এখন দেখো এখানে এ টি স্কয়ার সমান, যদি সাইড চেঞ্জ করি তাহলে এরকম লেখা যায়, বা এখান থেকে টি স্কয়ার সমান কি লেখা যায়, 2s বাই এ। তাহলে এখান থেকে টি সমান কি লেখা যায়, টি সমান ওই পাশে যে রুট হয়ে যাবে 2s বাই এ। ওকে, তো দেখো সেটাই আমরা এখানে লিখলাম, দেখছো, এই যে টি স্কয়ার সমান 2s বাই এ। এখন টি সমান কত, রুট, এর মান বসালাম, এখানে হচ্ছে এস এর মান এবং এটা হচ্ছে কিসের মান, 8, মানে এটা হচ্ছে এর মান, তাই না। তো দেখো আমরা যদি ক্যালকুলেটরে এই মানটা বসাই কত আসে, এখানে উপরে রয়েছে 2 × 25 মানে 50, তাই না। আর নিচে কত, নিচে রয়েছে 8।
বিসমিল্লাহ বলে প্রেস করবা, এই মান চলে যাবে 2.5 এত সেকেন্ড। তার মানে অতএব বস্তুটির 25 মিটার দূরত্ব অতিক্রম করার জন্য 2.5 সেকেন্ড সময় লাগবে। তারপরেরটা, উদ্দীপকের তথ্যাবলী ব্যবহার করে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো। এই যে সেই উদ্দীপকের যেটা, এখানে কি বনাম কি আছে, সরণ বনাম ভরবেগ দেওয়া আছে। তো আমাদের এখানে বেগ বনাম সময়, বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে হবে, ঠিক আছে। তো এখন দেখো এখানে উত্তর আমরা এখান থেকে লেখা শুরু করছি। এখন বস্তুটির ভর কত দেওয়া আছে, দেখো ভর আছে 2 কেজি। এখন গ হতে পাই আদি বেগ কত 0 এবং 25 মিটারে অতিক্রমণকালে বেগ কত 20 মিটার পার সেকেন্ড। এখন 100 মিটারে যখন যাবে তখন কত, 100 মিটার যখন অতিক্রম করেছে তখন দেখো দেওয়া আছে কত, ভরবেগ দেওয়া আছে 80। এটাকে 2 দিয়ে ভাগ করবো তাহলে কত হয় 40। আবার 400 মিটার অতিক্রম কালে ছিল হচ্ছে 160, তাহলে 2 দিয়ে ভাগ করলাম, এটা হলো 80। গ হতে পাই প্রথম 25 মিটার অতিক্রম করার জন্য সময় লাগবে কত, এই যে 8 মিটার পার সেকেন্ড, ত্বরণ আর কি। ওই সময় ত্বরণটা কত 8 মিটার পার সেকেন্ড স্কয়ার আমরা পেয়েছিলাম। আবার সময় কত এখানে 2.5 সেকেন্ড। এখন আমরা বের করব দ্বিতীয় ক্ষেত্রে আর কি, ত্বরণ কত হয়। তো ভি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2as, এখান থেকে আমরা এ সমান কত হয়, এ2 সমান ভি2 স্কয়ার মাইনাস ওই যে ভি1 স্কয়ার বাই কত 2s, ওরকম। এখানে এর মান ভির মান, এখানে ইউ এর মান, আর হচ্ছে 2 ইনটু এর মান বসালাম, ঠিক আছে। এস এর মান 100 মিটারের জন্য, ঠিক আছে। তাহলে কত আছে 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 100 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় যদি টি2 হয়, তাহলে ওই একইভাবে টি2 সমান কত হবে, √2s2/a2, এখানে 2 ইনটু এখানে এস এর মান এবং এখানে এর মান বসালাম, কত হয় হিসাব করলে ওইভাবে হিসাব করবো 5 সেকেন্ড হবে, ঠিক আছে। একইভাবে আমাদের ভি3 বের করব। ভি3 এর সময় আমাদের ত্বরণ সেম রয়েছে, ত্বরণ কিন্তু 8। এখন এখানে দেখো দূরত্ব, ঠিক আছে, এখানে কত দূরত্ব 400 মিটারের ক্ষেত্রে দূরত্ব কত, যে সময় কত হলো মনে করো টি3, টি3 মানে একইভাবে বের করব √2s/a, কত হলো এখানে 10 সেকেন্ড। এখন উপরে গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যায় a1 সমান a2 সমান a3 সমান 8, মানে ত্বরণ সব জায়গায় সেম, মানে এটা সমত্বরণ, অর্থাৎ বস্তুটির সমত্বরণে চলে। এখন বেগ কত, প্রথমে বেগ ছিল 0, তারপরে কত সময় তখন 0 ছিল, তারপরে বেগ বেড়ে কত হয়েছে 20, তখন সময় কত 2.5, তারপরে 40 হয়েছে, তখন বেগ কত 5, যখন 80 হয়েছে তখন সময় কত 10। এখন আমরা এই বিন্দুগুলো স্থাপন করব কিভাবে, দেখো যখন সময় 0 তখন বেগ কত, দুইটাই 0, 0 0। তারপর যখন সময় 2.5, এটা মনে করো 2.5, তখন বেগ কত হয়েছে 20, এই যে এই বিশেষ সোজা দিয়ে দেবো এবং এখানে এইভাবে যোগ করে দিলাম। তারপরে সময় যখন 25, দেখো আরো মানে সরি 5, মানে আরো বেশি, আরো ডাবল আর কি, আড়াই ডাবল করলে কত হয় 5, এই সময় কত 40, তো এখানে 40 এর সময় দিলাম, এরকম করে যোগ করে দিলাম। তারপর যখন 10, তখন কত এটা 80, এইভাবে আমরা হিসাব করবো। তো এইভাবে এটা হচ্ছে আমাদের বেগ বনাম সময়ের লেখচিত্র, ঠিক আছে। তোমরা এরকম সুন্দর করে লেখচিত্রটা অঙ্কন করবে। এরপরে উদ্দীপকের বস্তুটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 8 মিটার পার সেকেন্ড হারে বেগ বৃদ্ধি করে 2.5 সেকেন্ড, তারপর 5 সেকেন্ড, 10 সেকেন্ড পর যথাক্রমে এত এবং এত বেগ প্রাপ্ত হবে। এটা আমাদের শেষ হয়ে গেল প্রথমটা, 1 নম্বরটা। তারপর 2 নম্বরটা দেখো, এটা হচ্ছে, এটাও একটা গ্রাফ দেওয়া আছে, গতিশক্তির ভার্সেস সময়ের গ্রাফ দেওয়া আছে। এখন লেখচিত্রে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ভর হচ্ছে 2 কেজি, বস্তুটার ভর 2 কেজি আছে। পি বিন্দুর মান ভূমি স্পর্শের মুহূর্তে গতিশক্তির নির্দেশ করে। এই পি বিন্দুটা, এই যে এখানে যখন ভূমি স্পর্শ করবে তখন তার গতিশক্তিটা সেটা হচ্ছে পি, সেই মানটা কত, এই যে এটা, ঠিক আছে। এইবার প্রথম প্রশ্ন, মানে ক নম্বর প্রশ্ন করছে ভরবেগ কাকে বলা হয়, ভরবেগ কোন বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়, ঠিক আছে। এখন খ নম্বর 1 ওয়াট সেকেন্ডকে 1 জুল বলা যায়, ব্যাখ্যা করো। তা আমরা জানি পি সমান কত w/t, এখন w সমান কত পিটি, পিটি হচ্ছে। এখন ক্ষমতার এসআই একক ওয়াট, ক্ষমতার একক কি, ক্ষমতার এসআই একক কি ওয়াট, ক্ষমতার একক কি, ক্ষমতার একক হচ্ছে ওয়াট আমরা জানি। সময়ের এসআই একক হচ্ছে সেকেন্ড এবং কাজের এসআই একক কি জুল। সুতরাং উপরের সমীকরণ থেকে পি সমান 1w, তো এখানে যখন সময় যখন 1 সেকেন্ড বসালে w এর মান পাওয়া যায়, তাই হচ্ছে 1 জুল, ঠিক আছে।
তো 1 ওয়াট সেকেন্ডকে 1 জুলে প্রকাশ করে। তাহলে এই যে ওয়াট সমান কত, 1 ওয়াট। ডব্লিউ সমান কত বলো তো? ডব্লিউ সমান এফ ইন্টু এস, তাই না? এফ এস। এখানে তো ডব্লিউ যে এককটা, এককটা কত দেখো, ডব্লিউর এককটা বসাচ্ছে এখানে, কাজের যে এককটা, ঠিক আছে? কাজকে কি লেখা যায় এখানে হবে, কিন্তু একটা জিনিস মনে রাখো, এখানে কিন্তু হবে, এখানে কিন্তু ভুল হয়েছে, এখানে কিন্তু পি হবে, বুঝছো? পি সমান কত? পি সমান পি সমান হচ্ছে, পি সমান আমরা কি জানি বলতো? ডব্লিউ বাই টি, ডব্লিউ বাই টি না? এখন এই ডব্লিউর একক কি বলতো? জুল। আর নিচে কি আছে? নিচে আছে সময়, সময়ের একক কত? সেকেন্ড। এখন এখানে বলছে ওয়াট সেকেন্ডকে, তো এখানে পির একক কি বলতো? পির একক হচ্ছে, পির একক হচ্ছে এই যে জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড না? এখন ওয়াটটাই তো এটা, ওয়াট, 1 ওয়াট কত? 1 ওয়াট সমান হচ্ছে, দেখো এটা হচ্ছে খ নম্বর প্রশ্ন এবং উত্তর। 1 ওয়াট সেকেন্ডকে 1 জুল বলা যায় কেন? 1 ওয়াট সেকেন্ডকে 1 ওয়াট সেকেন্ডকে 1 জুল বলা যায় কেন? তো আমরা জানি ডব্লিউ পি সমান কত? ডব্লিউ বাই টি। এখানে ডব্লিউটা হচ্ছে ওয়ার্ক, কাজ। তো ডব্লিউ সমান কত বলো তো? পিটি। এখন কাজের কাজ ক্ষমতার একক কি? ওয়াট। আর সময়ের একক কি? সেকেন্ড। এবং কাজের একক কি? জুল। সুতরাং উপরের সমীকরণ থেকে আমরা লিখতে পারি পি সমান কত? 1 ডব্লিউ। আচ্ছা 1 ডব্লিউ মানে কি? 1, এই ডব্লিউটা কিন্তু ওয়াট, ঠিক আছে? আর এটা কিন্তু কাজ, ঠিক আছে? এটা কিন্তু কাজ, ওয়ার্ক। আর এটা কিন্তু ওয়াট, ওয়াট, একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এখন টি সমান যদি 1 সেকেন্ড বসালে ডব্লিউ এর যে মান পাওয়া যায় তাই হচ্ছে 1 জুল। কাজের যে যেটা পাওয়া যায়, মানে ওয়াটের যেটা পাওয়া যায়, ঠিক আছে? 1 ওয়াট সমান কত? এখানে আমাদের বলছে না 1 ওয়াট ইন্টু সেকেন্ড, 1 ওয়াট ইন্টু 1 সেকেন্ড। তো এখানে 1 ওয়াট কোন 1 সেকেন্ড, তাহলে কত হয়? এটা কিন্তু ডব্লিউ, ঠিক আছে? ডব্লিউ, 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 ডব্লিউ না? কাজ, কাজ, কাজ সমান কত? ডব্লিউ, ডব্লিউ সমান কত? পিটি না? পিটি। এখন এই যে এই পির একক কি? পির একক হচ্ছে, পির একক হচ্ছে ওয়াট। আর এখানে এর একক কি? এর একক হচ্ছে 1 সেকেন্ড, ঠিক আছে না? তার মানে আমরা বলতে পারি না 1 ডব্লিউ ইন্টু সেকেন্ড, এরকম। তো এই ডব্লিউ ইন্টু সেকেন্ড মানে কত? সেটাই হচ্ছে জুল, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে জুল। ওকে, যেমন দেখো এই ওয়াট, ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড। আর এখানে একটা সেকেন্ড, তো এখানে গুণ আছে, এই সেকেন্ড সেকেন্ড কাটা যায়, তাহলে কত থাকে? জুল থাকে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, তাই না? এরপরে গ নম্বর, বস্তুটির ভূমি স্পর্শের মুহূর্তের বেগ নির্ণয় করো। এটা না উদ্দীপক, এই যে এটা তো এখানে আমাদের বলছে যে ভূমি স্পর্শের মুহূর্তের বেগ নির্ণয় করতে। এখন এই যে মানটা দেওয়া আছে পি, এই যে এই মানটা কি? ভূমি স্পর্শ করার মুহূর্তের গতিবেগ, গতিশক্তি, মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ। এটা তো উদ্দীপক আর কি, উদ্দীপক। এখান থেকে উত্তর লেখা শুরু করবো। দেখো বস্তুটার ভর কত? 2 কেজি। অভিকর্ষ ত্বরণ আমরা জানি কত? 9.8। এবং ভূমি স্পর্শের যে মুহূর্ত, সেই মুহূর্তে এর গতিশক্তি কত? এই মানটা, এই যে এটাই না? এখানে বলাই হয়েছে, দেখো পি বিন্দুর মান ভূমি স্পর্শের মুহূর্তে গতিশক্তির সমান। তার মানে এই যে এই মানটা, এটা কিন্তু গতিশক্তির মান, টি সমান এত। এখন সময় কত? 8 সেকেন্ড। এখন ভূমি স্পর্শের মুহূর্তে বেগ কত হবে? ভির মান বের করতে হবে। তো আমরা যে সূত্র জানি, সূত্র কি? এই টিটা কিন্তু আমাদের কাজে লাগতেছে না এখানে। এই যে আমরা জানি টি মানে গতিশক্তি, গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। এখন ভি স্কোয়ার সমান কত? 2t বাই এম। ভি সমান কত? তাই ভি সমান গেলে এটা রুট হয়ে যাবে, ঠিক আছে? রুট হয়ে গেল। এখন রুট হয়ে গেলে এখানে 2, আর এটা আছে টির মান, এবং লাস্টেরটা আছে কি? নিচে আছে কি? এম এর মান। এখন যদি এটা হিসাব করা হয়, তো এখানে মানটা আমরা পেয়ে যাবো। এইভাবে যদি হিসাব করি, রুট দিয়ে উপরে থাকলো কত, সরি, প্রথমে রুট, তারপরে ভগ্নাংশ দিয়ে উপরে কত? 2 গুণ 614 ভাগ হচ্ছে কত? 2। এই মানটা কত আসে দেখো? 78.4 মিটার পার সেকেন্ড। এই যেটা, অতএব উদ্দীপকের বস্তুটির ভূমি স্পর্শের মুহূর্তের বেগ হচ্ছে এই যে 78.4 মিটার পার সেকেন্ড। এরপরে ঘ নম্বর, উদ্দীপকের তথ্য শক্তির সংরক্ষণশীলতার নীতিকে সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ। এখন এটা কি? এটা আছে গতিশক্তি ভার্সেস সময়, ইলেকট্রিক। এখন আমরা ওইটা তো উদ্দীপকের কি দেওয়া হয়েছে। এখন বস্তুটার ভর দেওয়া আছে 2 কেজি, তারপরে আদি বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, তো দেওয়া আছে। আমরা উদ্দীপক থেকে লিখলাম। হ্যাঁ, ভূমি স্পর্শের মুহূর্তে বেগ, এটা তো আমরা বের করছি গ থেকে, তাই গ থেকে বের করলাম। অভিকর্ষ স্তর 9.8। এখন 4 সেকেন্ড পরে বেগ কত হবে? 4 সেকেন্ড পরে বেগ কত? ভি সমান ইউ প্লাস জি টি ওয়ান।
যখন উপর থেকে পড়বে, মনে করে এখান থেকে পড়তেছে নিচের দিকে, তো আদিবে কত ছিল, ইউ সমান 0 ছিল, 0, এখানে জির মান বসাল 9.8 এবং টির মান কত 4। আমরা ধরে নিলাম 4 সেকেন্ড পরে কত হলো, তো এখানে এত হলো। এখন ধরি বস্তুটি ভূমি থেকে এই উচ্চতায় ছিল, তখন বস্তুটা কোথায় ছিল, ভূমি থেকে, তখন যখন হচ্ছে ওই 4 সেকেন্ডের সময়, তখন ভূমি থেকে এই উচ্চতায় ছিল, তা উচ্চতাটা বের করবো, সেটা কত, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন এখানে ইউটি তো 0, হাফ ইন্টু এটা এর মান আর টির মান, ঠিক আছে, টির মান কত, দেখো এখানে এই টির মান কত, টির মান হচ্ছে এই 8। এখানে দেখো উদ্দীপক কি দেওয়া আছে, উদ্দীপকটা কিরকম দেখো, এখানে যখন এম এর মান দেওয়া আছে, এই যে এই জায়গায় উদ্দীপকটা কত দেওয়া আছে, এই যে 8, এই 8 এর সময় আমরা বের করতেছি কিন্তু, ওকে। তাহলে এখানে হিসাব করলে কত হবে, মানটা আসলো এই যে 313.6। এখন 4 সেকেন্ডে বস্তুটি অতিক্রান্ত উচ্চতা যদি x হয় 4 সেকেন্ডে, তো x সমান কত, এটা তো 8 সেকেন্ডে ধরছি, মনে করো 8 সেকেন্ডের ক্ষেত্রে ধরছি, আর 60 সেকেন্ডের ক্ষেত্রে উচ্চতা কত হবে, উচ্চতা হবে যে 78.4, ওকে। এইভাবে হিসাব করে বের করলাম। আবার দেখো আবার উচ্চতায় এই উচ্চতায় গতিশক্তি T1 সমান কত, হাফ এম ইউ স্কোয়ার। এখন হাফ এম ইউর মান তখন 0 ছিল, তাহলে এটার মান 0 হয়ে যাচ্ছে। আবার এই উচ্চতায় বিভব শক্তি কত, বিভব শক্তির মান হচ্ছে এম জি এইচ। এখন এম এর মান, জির মান আর এইচ এর মান তো বের করলাম, যোগ করলে গুণ করলে কত হয়, এত হয়ে যায়। এখন এই উচ্চতায় মোট শক্তি কত হবে, দেখো এই উচ্চতায় মোট শক্তি যদি বের করি, তাহলে যে এই দুটা যোগ করে দিতে হবে, এইটা আর এখানে 0, তাহলে যা তাই থাকে, তাই না, ওই যে এই মানটাই হয়। আবার 60 সেকেন্ড পরে গতিশক্তি কত, এখানে গতিশক্তি আমরা বের করব এখন হাফ এম ভি স্কোয়ার, ভি ওয়ান এর স্কোয়ার, হাফ এম এর মান বসাবো আর ভি ওয়ান এর মান বসাবো, হিসাব করে কত হলো, এত হলো। এখন 4 সেকেন্ড পরে গতিশক্তি কত হবে, বিভব শক্তি কত হবে, বিভব শক্তি সমান হাফ এম জি মাইনাস এইচ, তাই না, মানে দেখো মনে করো এইখানে এই ভূমি থেকে এতটুকু আছে, মনে করো এইচ, আর এখন আছে এতটুকু উচ্চতায়, তাহলে এখানে আছে, এখান থেকে এতটুকু আছে এক্স উচ্চতা, তাহলে নিচের টুকু কতটুকু থাকবে, এইচ মাইনাস এক্স। তো এখানে এইচ এর মান এক্স এর মান বসা দিলাম, তাহলে কত হবে এত। এখন এই যে এই মানটা এবং এই মানটা যোগ করলাম, দেখছো যোগ করলে কত হয়, এই যে এই উচ্চতায় যে গতিশক্তি মোট শক্তিটা তার সমান হয়ে গেছে। তার মানে কি, এখানে বোঝাই যাচ্ছে যে এখানে এইসের মানে শক্তি নিত্যতা মেনে চলতেছে। তারপর আরেকটা লাইন আমরা লিখতে পারি, সেটা হচ্ছে এরকম যে আবার ভূমি স্পর্শ করার মুহূর্তের গতিশক্তি T3 সমান কত, হাফ এম ইউ এম ভি স্কোয়ার। এখন এখানে হাফ এম এর মান 2 আর ভি স্কোয়ারের মান কত, যে এটা আমরা গ থেকে এটা পেয়েছি, এই মানটা গুণ করলে কত হয়, সেমই হয়। তাহলে ভূমি স্পর্শের মধ্যে বিভব শক্তি কত হবে, এম জি, এখানে কোনো উচ্চতা নাই, তাই না, দেখো ভূমি কত উপর থেকে নিচে এসে পড়লো, তো কোনো উচ্চতা নেই, তাহলে 0, এটার মান 0। এখন এই মানটা এবং এই 0 যদি আমরা যোগ করে দিই, তাহলে কত হয়, তাহলে সেম হয়। তো উপরে গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যায় E1 E2 এবং E3 মানে প্রত্যেকটা বিন্দুতে কিন্তু বিভব শক্তি মোট শক্তির পরিমাণ সেম, অতএব উদ্দীপকের তথ্যেও শক্তির সংরক্ষণশীলতার নীতিকে সমর্থন করে। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এরপরে 3 নম্বর প্রশ্ন, এটা রেল লাইন থেকে। একটা রেল লাইনে 18 মিটার দৈর্ঘ্যের লোহার পাত ব্যবহৃত হয়েছে, দুটি পাতের মধ্যে 3 সেন্টিমিটার ফাঁকা রাখা হয়েছে, তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 10 কত, দেখো এখানে 12 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল। এখন লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ যদি এত হয়, এখন প্রথম প্রশ্ন ক নাম্বার, গাণিতিক তাপ আপেক্ষিক তাপ কত স্যার, আপেক্ষিক তাপ কাকে বলা হয়, প্রথম প্রশ্ন। আপেক্ষিক তাপ, এই যে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 একক বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলা হয়, ওকে। এরপরে দেখো খ নম্বর প্রশ্ন হচ্ছে, পিতলের কলসের চেয়ে মাটির কলসের পানি বেশি ঠান্ডা হয় কেন। দেখো বাষ্পায়নের সময় পদার্থ তরল হতে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়, এই রূপান্তরের জন্য যে পরিমাণ শক্তিতাপের প্রয়োজন হয় তা তরল পদার্থ মানে তা হয় তরল পদার্থ তা ওই তরল সংলগ্ন বস্তু থেকে সংগ্রহ করে। মানে রূপান্তরের সময় মানে বাষ্পায়নের সময় যে পরিমাণ শক্তিতাপের প্রয়োজন হয় তা তরল পদার্থ কি করে তরল পদার্থ তা ওই তরল সংলগ্ন বস্তু থেকে কি করে সংগ্রহ করে, বস্তু থেকে, মাটির কলস থেকে। মাটির কলসির মধ্যে অনেক ছোট ছোট ছিদ্র থাকে, মানে ওই ছিদ্র দিয়ে পানি বের হতে পারে না, ঠিক আছে। এই ছিদ্র দিয়ে পানি বাষ্পনের সময় মাটির কলসি তার প্রয়োজনীয় শক্তিতাপ গ্রহণ করতে পারে, ভিতরের পানি থেকে তাপ গ্রহণ করতে পারে, ফলে পানির তাপমাত্রা কমে যায়। অন্যদিকে পিতলের কলসিতে অতি ক্ষুদ্র মানে ছিদ্র থাকে না, তাই বাষ্পনের সময় পিতলের কলসি প্রয়োজনীয় শক্তিতাপ গ্রহণ করতে পারে না, তাই
তাই পিতলের কলসি মানে অপেক্ষা মাটির কলসিতে পানি কি করে ঠান্ডা বেশি থাকে। আশা করি আমরা বুঝতে পেরেছি। মাটির কলসি যদি তোমার বাসা থাকে তাহলে তুমি পানি রেখে দেখবা, আর পিতলের কলসিতে বা টিনের কলসিতে পানি রেখে দেখবে, যেটাতে বেশি ঠান্ডা থাকবে তুমি নিজেই বুঝতে পারবে। বর্ধিত তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করতে বলেছে। এখানে দেখো একটি রেল লাইনে এখানে এসে উদ্দীপকের 18 মিটার দৈর্ঘ্যের লোহার পাত ব্যবহৃত হচ্ছে। দুটি পাতের মধ্যে 3 সেন্টিমিটার ফাঁকা রাখা হচ্ছে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 12 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। এই যে 12 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমাদের ফারেনহাইট স্কেলে প্রকাশ করতে হবে। এখন আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে এই যে সেলসিয়াস স্কেল টি বাই সি দ্বারা বোঝাচ্ছে সেলসিয়াস স্কেল, তো সি বাই 5 সমান এফ মাইনাস 32/9। আদি তাপমাত্রার জন্য এখানে কত হবে, C1 বাই 5 সমান F1 মাইনাস 32/9। ওটা তো বৃদ্ধি পাওয়া তাপমাত্রা, বুঝছো? এখন আসলে কতটুকু তাপমাত্রা হলো আর কি, শেষ জন্য তাপমাত্রা কত, C2 বাই 5 সমান F2/9। তার তাপমাত্রা মনে করো লাস্টে যে তাপমাত্রা। এখন 2 নং থেকে যদি আমরা 1 নং বিয়োগ করে দিই তাহলে আমরা বৃদ্ধি পাওয়া তাপমাত্রা পাবো, কতটুকু তাপমাত্রা বৃদ্ধি পেলো সেটা পাবো। ঠিক আছে, দেখো এখানে TC2 মাইনাস এই যে এখানে বৃদ্ধি পাওয়া তাপমাত্রা দেখলাম, একইভাবে এখানেও একই রকম পার্থক্য হবে। এখন এখানে যদি আমরা লসাগু করি 9 লসাগু, আর এখানেও 5 আছে লসাগু, তাহলে এখানে কত হয় C2 মাইনাস C1, আর এখানে F মাইনাস 32 মাইনাস এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এটা কাটা যায়, তাহলে F2 মাইনাস F1। ঠিক আছে, এটাকে আমরা ডেল্টা লিখতে পারি, তাপমাত্রার পার্থক্য তো ডেল্টা TC, আর এখানে ডেল্টা F আর কি, ডেল্টা F। এখন আমাদের এই ডেল্টা F এর মানই বের করতে হবে, তাহলে এই 9 এর সাথে এই ডেল্টা C গুণ হয়ে যাবে। ঠিক আছে, উপরে গুণ হলো আর এই 5টা নিচে থাকবে। ঠিক আছে, এই যে 5, এখন 9/5, আর এখানে ডেল্টা C এর মান কত, 12, উদ্দীপকেই 12 দেওয়া আছে তাই না, দিলাম। এখন আমরা হিসাব করি, উপরে আছে 9 গুণ হচ্ছে 12, ভাগ আছে কত, ভাগ আছে 5, কত আসে এখানে 21.6 এত ডিগ্রি ফারেনহাইট। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে ঘ নাম্বার, বর্ধিত তাপমাত্রায় রেলগাড়ি চলাচল নিরাপদ হবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এখানে দেখো উদ্দীপক দেওয়া আছে একটি রেলের মানে 18 মিটার দৈর্ঘ্য, ওকে 18 মিটার দৈর্ঘ্য দেওয়া আছে, আর এখানে ফাঁকা রাখা আছে কত 3 সেন্টিমিটার, আর লোহার দৈর্ঘ্য প্রসারণ দেওয়া আছে এত। এখন তাপমাত্রা বৃদ্ধির পরে এর এই যে কতটুকু বৃদ্ধি পায় সেটা আমরা বের করব। দেখো এখানে দেওয়া আছে যে আদি দৈর্ঘ্য তাপমাত্রা বৃদ্ধি পেল। এখন এই ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে কেন লিখলাম, কারণ পার্থক্যের ক্ষেত্রে তাপমাত্রার যখন পার্থক্য বলবে তখন কিন্তু সেম থাকবে, মানে কেলভিন স্কেলেও যা যে পার্থক্য থাকবে সেলসিয়াস স্কেলেও তাই, অন্যান্য সব স্কেলেও তাই হবে, ফারেনহাইট স্কেলেও তাই হবে। এখানে আলফার মান কত এটা, এখন দৈর্ঘ্য প্রসারণ কতটুকু হবে, মানে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, L2 মাইনাস L1 বের করতে হবে। এখন আমরা যে সূত্রটা জানি আলফা সমান L2 মাইনাস L1 বাই L1 বাই T2 মাইনাস T1 এরকম, সেখান থেকে L2 মাইনাস L1 কত হবে, আলফা L1 ইন্টু T2 মাইনাস T1, এটা আলফার মান বসিয়ে দিলাম, এটা আছে T2 মাইনাস T1, এখানে L1 এর মান বসালাম, আর T2 মাইনাস T1 এর মান কত 12, ওই যে 12 উদ্দীপক, ঠিক আছে, এই যে এখান থেকে এই 12টা লিখে দিলাম, কত হয়। এখন দেখি এই যে মানটা কত আসে, এই দেখো হিসাব যদি আমরা করি 11.6 10 টু দি পাওয়ার, এই যে 10 টু দি পাওয়ার দিতে হবে এইভাবে, তোমার কাছে যে ক্যালকুলেটর আছে সেইভাবে 10 টু দি পাওয়ার দিবে। 18 গুণ হচ্ছে কত 12, কত আসে মানটা, এই যে এখানে এটা কি সায়েন্টিফিক মোডে নিলাম না, এমনি নিলাম, কত হয় 0.1, এটা তো মিটারে আসলো, বুঝছো, ওই যে মানটা মিটার আসলো, এটাকে আমরা 100 দ্বারা গুণ করবো তাহলে সেন্টিমিটারে চলে যাবে। এই দেখো সেন্টিমিটার, কত সেন্টিমিটার হয় 0.250 সেন্টিমিটার, ঠিক আছে। এই যে তো দেখো এখানে ফাঁক রাখা হয়েছিল কত 3 সেন্টিমিটার, তো এইটা এতটুকু বেড়ে যাবে, 3 সেন্টিমিটার চেয়ে এটা তো অনেক অনেক কম, তার মানে নিরাপদ থাকবে। যদি 3 সেন্টিমিটারের বেশি এরা হয়ে যেত, প্রসারিত হয়ে যেত, তখন কিন্তু আর নিরাপদ থাকতো না। তাই বর্ধিত তাপমাত্রার রেলগাড়ি চলাচল নিরাপদ হবে, আলহামদুলিল্লাহ। এরপরে 4 নাম্বার, একটি হাতুড়ি দিয়ে কত 40 মিটার লম্বা ফাঁপা পাইপের এক প্রান্তে আঘাত করলে এত সেকেন্ড সময় ব্যবধানে অপর প্রান্তে দুইটি শব্দ শোনা যায়। ওই সময় বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে এত, লোহা, তামা এবং অ্যালুমিনিয়ামের শব্দের বেগ যথাক্রমে এত এত এবং এত। এখন প্রথম প্রশ্ন, ক নম্বর, কম্পন কাকে বলা হয়? দেখো কম্পন হচ্ছে তরঙ্গ সৃষ্টিকারী কোনো কণার প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তাকে তরঙ্গের কম্পাঙ্ক বলা হয়। এখন পরের প্রশ্ন হচ্ছে বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়, ব্যাখ্যা করো। তো এই যে এটা হচ্ছে উত্তর, বস্তু কম্পিত হলে এটি এর সংস্পর্শের বায়ুকে আন্দোলিত করে,
সেই আন্দোলন বায়ুর মধ্য দিয়ে আমাদের কানে প্রবেশ করলে আমরা শব্দ শুনতে পারি। উদাহরণস্বরূপ একটি টিউনিং ফর্ককে রাবারের তৈরি হাতুড়ি দিয়ে আঘাত করলে টিউনিং ফর্কটি কম্পিত হয় এবং শব্দ উৎপন্ন হয়। এই অবস্থায় টিউনিং ফর্কটি হাত দিয়ে ধরলে এর কম্পন বন্ধ হয়ে যায়, শব্দ সাথে সাথে থেমে যায়। এ থেকে স্পষ্টভাবে বোঝা যায় বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন গ নম্বর, বায়ুতে উক্ত তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শুনতে হলে ন্যূনতম দূরত্ব কত হবে? এইটা কিন্তু উদ্দীপক দেওয়া রয়েছে, তাই না? তো যে যে উদ্দীপকে যা যা দেওয়া আছে তাই আমরা লিখবো। এখানে স্বাভাবিক তাপমাত্রা কত? স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে টি, এটার মান কত? 273 কেলভিন। আচ্ছা, এটা তো দেওয়া নাই, তো আমরা তো জানি এটা যে স্বাভাবিক তাপমাত্রা 0°C এবং সেটাতে 273 কেলভিন হয়। এবং 0°C তাপমাত্রা শব্দের বেগ কত? এটা কিন্তু দেওয়া আছে, ওই দেখো 0°C তাপমাত্রা শব্দের বেগ 330। ওকে, এখন 0°C তাপমাত্রা শব্দের বেগ, এটা এখানে এইটুকু লেখার দরকার নেই, 330 লিখে দিবা, মিটার পার সেকেন্ড। এখন বায়ুর তাপমাত্রা কত? বায়ুর তাপমাত্রা আছে এই যে 30°C দেওয়া আছে, তো আমরা এই যে 273 তার সাথে 30 যোগ করে দেবো, তাহলে কত হয়? 303 হয়। তোমরা এটা না লিখলেও হবে, সরাসরি এতটুকু লিখলে হচ্ছে, ঠিক আছে? আবার এখন আমরা 30°C তাপমাত্রায় শব্দের বেগ কত হবে, ভির মান কত হবে? তো আমরা তো সূত্র জানি, v/v0 সমান t/t0। এখন ভির মান আমরা বের করবো, তাহলে এই যে ভি নটটা এটা উপরে চলে গেল, টির মান বসে দিলাম 303, আর এটা হচ্ছে 273, আর এটা ভি নটের মান কত? 330। এখন এটাকে আমরা যদি হিসাব করি কত আসে, এই দেখো, এই যে কত করে দেখো, এখানে 303 এটা হয়ে গেছে না, এখানে কত? 303, নিচে নিয়ে আসলাম, কত আসে? 273 মানটা কত হয় যেটা, তার সাথে ওই যে 330 যোগ করে গুণ করে দিতে, এই যে কত আসলো? 347.692 যে মানটা, এটা লিখলাম, ঠিক আছে? এই যে এখন শব্দ কত হবে? এখন আমরা জানি কি, ওই যে প্রতিধ্বনির ক্ষেত্রে 2D সমান ভিটি না, এই সূত্র আমরা জানি। এখন ডির মান বের করতে হবে, ডি সমান কত? VT/2। ওকে, এই VT/2 দিলাম, ভির মান বসালাম। এখানে মানে শব্দ প্রতিধ্বনি শোনার ন্যূনতম যে সময় 0.1 সেকেন্ড, তো 1 সেকেন্ড দিলাম, ভাগ তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখন হিসাব করে দেখ, এই যে এটাকে আমরা কি করব, 0.1 দ্বারা গুণ করে দিলাম, যে মানটা হলো সেটাকে আবার 2 দ্বারা ভাগ করে দেবো, 2 দ্বারা ভাগ করলে আমরা 17.38 আসলো। তাহলে এইটা হচ্ছে ন্যূনতম দূরত্ব এত হতে হবে, জি আমরা হয়তোবা। তারপরে ঘ নাম্বার, উদ্দীপকের পাইপটি কিসের তৈরি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দাও। এখন দেখো এখানে কি আছে, লোহা দেওয়া আছে, লোহা কত? 40 মিটার, সরি হাতুড়ি, সরি আমি ভুল বলছি, লোহা না, একটা হাতুড়ি কথা উল্লেখ করা আছে, লোহা দিয়ে তৈরি কিনা সেটা আমাদের বের করতে হবে। এখন ওই যে পাইপটা দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার, এখন 30°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত? আমরা গ থেকে পেয়েছি এই মানটা, তাই না? ওইটা লিখে দিলে হয়ে যাবে যে গ হতে পায়, গ হতে। এরপর ধরি 40 মিটার দূরত্ব অতিক্রম করতে বায়ুর মাধ্যমে এবং ধাতব মাধ্যমে সময় লাগবে T1 এবং T2। এখন এল সমান কত? দৈর্ঘ্য কত? VT1, তা T1 এর মান কত? এই যে ভি বাই কত? ভি বাই এত দিলাম, তাহলে এখানে কত আসলে? এই মানটা আসলো, সময় আসলো, ঠিক আছে? আবার ধাতব মাধ্যমের বেগ যদি ভি হয়, তাহলে ভি এখানে ধাতব সমান কত হবে? এল, এখানেও T2 বা T2 এর দৈর্ঘ্য তো দেওয়া আছে 40, এটা এর মান বের করলাম। এখন যে মানটা হলো আর কি, এইটা তো আমাদের মানটা তো দেওয়া নাই, ধাতব মাধ্যমের বেগের মান, ঠিক আছে? এখন দুইটার পার্থক্য করবো, T1 - T2 সমান কত হয়? এটার মান কিন্তু দেওয়া আছে, ওই দেখো এটার মান কত, এটার মাধ্যমে শব্দের বেগ, এই যে পার্থক্য দেওয়া আছে, এক প্রান্তে আঘাত করলে, পাইপের এক প্রান্তে আঘাত করলে এত সেকেন্ড সময় ব্যবধানে দুইটা শব্দ শোনা যায়, ওই যে ওই সময়টা দিলাম, ঠিক আছে? এখন T1 এর মান বসালাম, আর T2 এর মান আছে এটা, তাহলে এটার সমান কত হলো? এত। এখন ভির মান এখান থেকে কত হবে? ভির মান আমরা বের করব, ভির মান কত লেখা যায়? প্রায় এটাকে, এই যে এই মানটাকে প্রায়, দেখো এটা প্রায় তো 51 কাছাকাছি, তাই না? অতএব উদ্দীপকের পাইপটি লোহার ছিল বলে, কেন লোহার? কারণ দেখো লোহাতে শব্দের বেগ কত, এই যে লোহাতে শব্দের বেগ এই যে 51, আর যে মানটা আসলো ওটা তো এই দুইজনের ধারে কাছেও না, তাই না? বাকি যে দুইটা আছে, এটার ধারেও না, তামারও না, অ্যালুমিনিয়ামের ধারে কাছেও না, কিন্তু কাছাকাছি কোনটা? লোহার, তার জন্য এটা হবে লোহার তৈরি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? যদি সমস্যা থাকে ওই যে আমি বললাম আমাদের যে পেজটা ফলো করে ওখানে SMS করে দিও, ঠিক আছে? এরপর 5 নম্বরটা, এই যে উদ্দীপকটা দেওয়া আছে, বল প্রয়োগের পূর্বে ছোট পিস্টনের সিলিন্ডারের
তলদেশে তরলের চাপ এত ছিল এবং বি তরলে নিমজ্জিত বস্তুর হারানো ওজন দেওয়া আছে এত। এখন প্রথম প্রশ্ন ক নম্বর, পীড়ন কাকে বলা হয়? পীড়ন কাকে বলা হয় দেখো, বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর মধ্যে বিকৃতির সৃষ্টি হলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভিতর একক ক্ষেত্রফলে লম্বভাবে উদ্ভূত প্রতিরোধকারী বলকে পীড়ন বলা হয়। আশা করি আমরা পীড়নের সংজ্ঞা। খ নাম্বার, ড্রিল মেশিনের অগ্রভাগ সূচালো হয় কেন? সূচালো হলে চাপ বেশি হয় তার জন্য। আমরা জানি এটা পি সমান কত, এফ বাই এ। এই সূত্র থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ক্ষেত্রফল এ এর মান যত কম হবে একই বলের জন্য পি এর মান তত বেশি হবে। ড্রিল মেশিনের চাপকে কাজে লাগিয়ে ছিদ্র করা হয়। যেহেতু ক্ষেত্রফল হ্রাস পেলে চাপ বাড়ে, সেহেতু ড্রিল মেশিনের অগ্রভাগ সূচালো রাখা হয় যাতে এর কি হয়, ক্ষেত্রফল কম হয়ে যায় এবং সর্বোচ্চ চাপ প্রযুক্ত হয়। খ নম্বর শেষ। এরপরে গ নম্বর, বড় পিস্টনে বলের মান হিসাব করতে হবে। এখন বলের মান হিসাব করবে। এখন দেখো এখানে ছোট পিস্টনে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 দেওয়া আছে 4 সেন্টিমিটার স্কয়ার। এখন ছোট পিস্টনে প্রযুক্ত বল কত? এখানে 20 নিউটন। বড় পিস্টনে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 20 সেন্টিমিটার স্কয়ার। বড় পিস্টনে F2 এর মান কত হবে? এখন আমরা একটা সূত্র জানি, F1 বাই A1 সমান F2 বাই A2। তাহলে F2 সমান কত হবে? A2 বাই A1 গুণ হচ্ছে F1। এখন এই মানগুলো বসাই দিলাম। A1 এর মান, এটা হচ্ছে A2 এর মান, A1 এর মান, আর হচ্ছে 20। ঠিক আছে, 20। মানে এটার মধ্যে কয়বার যায়? 5 বার যায়। আর 20 গুণ 5 এবং 20 কে গুণ করলে কত হয়? 100 হয়। দেখো এই সেন্টিমিটার সেন্টিমিটার কাটা, তাহলে কত থাকে? নিউটন থাকে। এই নিউটন থাকে। সেন্টিমিটার স্কয়ার উপরে আছে, নিচে উপরে নিচে কাটা যায়। তাহলে কত হলো? অ্যানসারটা হলো 100 নিউটন। এরপরে বলা হচ্ছে কোন তরলটি ব্যারোমিটার তৈরিতে অধিক উপযোগী হবে তোমার যৌক্তিক মতভেদ বিশ্লেষণ করে। ঠিক আছে, বলেছে কোন তরলটি, এখানে তরলটি নাকি হচ্ছে এই যে এই তরলটি। তো এখানে এটা তো উদ্দীপক আর কি। এখানে ছোট পিস্টনে তরলের উচ্চতা দেওয়া আছে 10 সেন্টিমিটার, এটাকে মিটারে কনভার্ট করলাম 10⁻²² দ্বারা গুণ করে। ছোট পিস্টনে তলদেশে চাপ আছে কত? দেখো এখানে দেওয়া রয়েছে ওই যে 13,328 প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। অভিকর্ষ ত্বরণ কত? এটা তো মুখস্থ 9.8 মিটার পার সেকেন্ড। এখন বি তরলে নিমজ্জিত বস্তুর আয়তন আছে কত? 0.02 মিটার স্কয়ার। এই যে বি তরলে এটা আয়তন দেওয়া আছে, সেই যে এটা। ওকে, এখন বি তরলে নিমজ্জিত বস্তুর হারানো ওজন দেওয়া আছে কত? 196 নিউটন। এখন উদ্দীপকের এ এবং বি তরলের ঘনত্ব যতক্ষণে ρ1 এবং ρ2 হলে দেখো পি সমান কত? এইচ ρ1 জি। এখন ρ1 এর মান বের করতে হবে। ρ1 কত? এটা পি বাই হচ্ছে এইচ রো। এইখানে এইচ দিয়ে আর কি, এইচ এর মান বসালাম, জি এর মান বসালাম। এই মানটা কত আসলে? এত আসলে। এটা হচ্ছে ঘনত্ব। বি তরলে নিমজ্জিত বস্তুর ওজন কত? বস্তুর সমায়তন বি তরলের ওজন। এখন W সমান কত? P2 ρ2 ভি জি। তো এখানে ρ2 এর মান বের করব, W বাই VG। এখন ρ এর মান বসালাম, V এর মান এবং G এর মান বসালাম, তাহলে এখানে 1000 হলো। এখন আমাদের কি করতে হবে? এই যে ρ1 ঘনত্বের তরল দ্বারা ব্যারোমিটার তৈরি করা হলে এক বায়ুমণ্ডল চাপে মানে ব্যারোমিটারের তরলের উচ্চতা কত হবে? উচ্চতা এর সমান কত? P বাই ρ1 G, মানে P1 বাই ρ1 G। এখানে P1 এর মান বসালাম, ρ1 এর মান, G এর মান বসালাম, কত? 0.76 মিটার। এই মানটা। আবার ρ2 ঘনত্বের তরল দ্বারা ব্যারোমিটার তৈরি করা হলে এক বায়ুমণ্ডল চাপে ব্যারোমিটারের তরলের উচ্চতা কত হবে? H2 সমান P1 বাই ρ2 G। তো P1 এর মান বসালাম, ρ1 এর মান এবং G এর মান বসালাম, কত হয়? 10.1। এখন দেখা যাচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু উচ্চতা কম। তো বি তরলটি ব্যবহার করে ব্যারোমিটার তৈরি করলে ব্যারোমিটারের ন্যূনতম উচ্চতা অনেক বেশি রাখতে হবে এবং এ তরল ব্যবহার করলে ব্যারোমিটারের ন্যূনতম উচ্চতা তুলনামূলকভাবে কম রাখলেও চলবে। ঠিক আছে, কম রাখলেও চলবে, কারণ এটা হচ্ছে 10.1 আর এখানে অনেক কম, 1 মিটারও না। সুতরাং এই তরলটি ব্যারোমিটার তৈরিতে অধিক উপযোগী হবে। বুঝছো? এটা শেষ হয়ে গেল। 6 নম্বর, উদ্দীপকের বস্তুটিকে বক্রতার কেন্দ্র হতে 10 সেন্টিমিটার দূরে রাখা হলো। দৃশ্যকল্প 1 এবং 2টা দেওয়া আছে। এখন প্রথম প্রশ্ন, ব্লাইন্ড স্পট কাকে বলা হয়? রেটিনার যে অংশে অপটিক নার্ভ সংযুক্ত হয়েছে সেই অংশটি দেখার অনুভূতি তৈরি করে না বলে সেটিকে ব্লাইন্ড স্পট বলা হয়। অনুভূতি তৈরি করে না এই জন্য। এরপর খ নম্বর, লেন্সের বক্রতা বৃদ্ধি পেলে এর ক্ষমতা বৃদ্ধি পায় কেন? গাণিতিকভাবে ব্যাখ্যা করতে হবে। এটাকে মানে আমাদের ব্যাখ্যা করতে হবে। এখন আমরা জানি লেন্সের ক্ষমতা P সমান কত? 1/f। তো এখানে বক্রতা বৃদ্ধি পেলে লেন্সের বক্রতা বৃদ্ধি, F হচ্ছে ফোকাস দূরত্ব, অর্থাৎ লেন্সের ক্ষমতা এর ফোকাস দূরত্বের ব্যস্ত প্রতীক, মানে একটা বাড়লে আর একটার মান কমে। সুতরাং
ফোকাস দূরত্ব কমলে এর ক্ষমতা বৃদ্ধি পায়। আবার লেন্সের পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ কমলে ফোকাস দূরত্ব কমে যায়। এখন লেন্সের বক্রতা বৃদ্ধি পেলে এর পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ হ্রাস পায় বলে এর ফোকাস দূরত্ব হ্রাস পায় এবং ক্ষমতা তখন বৃদ্ধি পায়। এরপরে গ নম্বর বলছে দৃশ্যকল্প 1 এর বস্তুটির বিম্বের দূরত্ব নির্ণয় করো। খেয়াল করো, এটা হচ্ছে দৃশ্যকল্প 1। এখান থেকে সি পর্যন্ত দূরত্ব দেওয়া আছে, বক্রতার ব্যাসার্ধ কত 20 সেন্টিমিটার, আর বস্তুটির বক্রতার কেন্দ্র হতে 10 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে, এটা হচ্ছে ইউ এর মান। ঠিক আছে, এখন বক্রতার ব্যাসার্ধ আর এর মান কত দেওয়া আছে 20 সেন্টিমিটার। এখন বস্তুটার দূরত্ব কত দেওয়া আছে, ইউ হচ্ছে 10 সেন্টিমিটার। তো এইখানে বলেছে যে ইউ রাখা হয়েছে, দেখো উদ্দীপকের বস্তুটির কেন্দ্র হতে আরো 10 সেন্টিমিটার, এই যে তো কেন্দ্র থেকে আরো 10 মিটার পিছনে, তার মানে এখান থেকে এটা হচ্ছে 20 আর এখান থেকে এটা হচ্ছে 10, তার মানে ইউ এর মান হবে এই পুরোটা যোগ করলে, ঠিক আছে, এখানে 10 না, যোগ করলে হবে, তার মানে 30 সেন্টিমিটার। এখন বিম্বের দূরত্ব ভি এর মান কত এটা বের করতে হবে। এখন উদ্দীপকের অবতল দর্পণটির ফোকাস দূরত্ব বের করতে হবে, যেহেতু এটা বাইরের দিকে পাড়া লাগানো, তাহলে অবতল দর্পণ। এখন এফ সমান কত, আর বাই 2 আমরা সূত্র জানি 10 সেন্টিমিটার হলো, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে 1/f সমান 1/u যোগ 1/v, তাহলে 1/v সমান কত 1/f মাইনাস 1/u। এখন এখানে 1/v এর মান বসালাম, 1/u এর মান বসালাম, তাহলে লসাগু করলাম, 30 এসে লসাগু হলো, তাহলে 3 মাইনাস 1। এখন 3 মাইনাস 1 কত হয় 2/30। এখন এটাকে উল্টায় দিতে হবে, এখন ভি সমান কত হবে, 30টা উপরে চলে গেল, 2 নিচে এলো, কাটাকাটি করলে কত হয়, এই যে 15 সেন্টিমিটার। তাহলে এটার উত্তর হচ্ছে 15 সেন্টিমিটার। এরপরে প্রশ্ন, দৃশ্যকল্প 2 এর লেন্সটি মানুষের চোখের কোন ধরনের ত্রুটি দূরীকরণে ভূমিকা রাখবে, তোমার মতামত চিত্র সহ ব্যাখ্যা করো। এখন দৃশ্যকল্প 2 একটা লেন্সের তথ্য নিচে দেওয়া হলো। এখন বস্তুর দূরত্বের মান দেওয়া আছে, বিম্বের দূরত্বের মান এবং বিম্বের প্রকৃতি হচ্ছে অসৎ। এখন আমাদের এখানে অ্যান্সার করতে হবে এর উপর ভিত্তি করে। এখন দেখো দৃশ্যকল্প 2 বস্তুর দূরত্ব কত 30 সেন্টিমিটার, এখন বিম্বের দূরত্ব কত মাইনাস 20 সেন্টিমিটার, যেহেতু বিম্ব অসৎ তাই ঋণাত্মক হয়েছে। এখন আমরা জানি কি, এই যে 1/u সমান 1/f যোগ 1/v, এখান থেকে আমাদের এফ এর মান বের করলাম, বের করে কত হলো 60 সেন্টিমিটার হলো। এখানে দেখো, এখানে এফ হচ্ছে ধনাত্মক, সুতরাং লেন্সটি কিন্তু উত্তল হবে, অর্থাৎ দৃশ্যকল্পে 2 এর লেন্সটি চোখের দীর্ঘদৃষ্টি দূরীকরণে সহায়ক। খেয়াল করো তো, দীর্ঘদৃষ্টি, এখানে লেন্সটি, এই অঙ্কটা আমরা করলাম উত্তল নাকি অবতল বের করার জন্য। এখন আমরা তো জানি উত্তল লেন্স ব্যবহার করা হয় হচ্ছে দীর্ঘদৃষ্টি দূর করার জন্য। দীর্ঘদৃষ্টি ত্রুটিগ্রস্ত চোখ কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না, চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে গেলে অর্থাৎ অভিসারী ক্ষমতা কমে গেলে চোখে এ ধরনের ত্রুটি দেখা যায়। চিত্র দেখো, 1 নম্বর চিত্র আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে চোখের সামনে লক্ষ্যবস্তু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ চোখের লেন্সে প্রতিসরিত হয়ে রেটিনার পেছনে আই বিন্দুতে মিলিত হয়, দেখছো এখানে। তার জন্য এটা কি হয়, এর ফলে লক্ষ্যবস্তু স্পষ্ট দেখা যায় না, এর চোখের নিকট বিন্দু এন, দেখছো এই যে এটা আছে এন, তো বিন্দু থেকে দূরে সরে ও বিন্দুতে মিলিত হয়েছে, চলে যায়, বা 25 সেন্টিমিটার এর চেয়ে আরো বেশি হয়, এর জন্য এটাকে ভালো করে দেখা যায় না, বুঝছো, এরকম। এরপরে তা কি করতে হবে, তাই চোখে আমরা যদি ও এর চেয়ে নিকটবর্তী স্থানে বস্তু স্পষ্ট দেখা যায় না, চিত্রে এটাই দেখছো, এটাকে স্পষ্ট দেখা যায় না, এরকম। চোখের লেন্সের অভিসারী ক্ষমতা কমে যাওয়ার কারণে এ ত্রুটির উদ্ভব হয়, তাই এই ত্রুটি দূর করার জন্য চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বাড়াতে হয়। আর লেন্সের অভিসারী ক্ষমতা বাড়ানোর জন্য কি করতে হবে, হ্যাঁ, এর জন্য সহায়ক লেন্স হিসেবে আমাদের উত্তল লেন্স ব্যবহার করতে হবে। তাছাড়া একমাত্র উত্তল লেন্সই লক্ষ্যবস্তু চেয়েও দূরে সোজা অবাস্তব প্রতিবিম্ব গঠন করে, এজন্যই তাই চোখের লেন্সের সামনে সহায়ক লেন্স বা চশমা হিসেবে এর এমন ক্ষমতা তথা ফোকাস দূরত্ব বিশিষ্ট উত্তল লেন্স ব্যবহার করতে হবে যা স্বাভাবিক চোখের নিকট বিন্দু এন বিন্দুতে কি করবে, স্থাপিত লক্ষ্যবস্তুর বিম্ব ত্রুটিপূর্ণ চোখের নিকট বিন্দু ও বিন্দুতে গঠন করে, অর্থাৎ ফলে দীর্ঘদৃষ্টি ক্ষতিগ্রস্ত চোখের বস্তুকে দেখতে পাওয়া যায়, মানে চিত্র গতে দেখানো হয়েছে। ওকে, এটা আমাদের শেষ হয়ে গেল, তাই না, এই যে ঘ নম্বর আর কি। তারপরে 7 নম্বর প্রশ্ন, এই যে এটা হচ্ছে উদ্দীপক, দেখো ভালো করে উদ্দীপকটা, এখানে দুইটা এ ধাতব গোলক এবং বি ধাতব গোলক দেওয়া আছে। এখন প্রথম যে ক নম্বর প্রশ্ন বলছে যে পদার্থের তাপমাত্রিক ধর্ম কাকে বলা হয়। দেখো, তাপমাত্রার তারতম্যের জন্য পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং এ পরিবর্তন লক্ষ্য করে সহজ এবং সূক্ষ্মভাবে তাপমাত্রা নিরূপণ করা যায়, সেই ধর্মকে পদার্থের তাপমাত্রিক ধর্ম বলা হয়। যেমন দেখো, আমি যদি বলি তাপের পারদ প্রসারিত হয়, তাহলে এখানে
প্রসারিত হয় এটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম, আর পারদটা হচ্ছে তাপমাত্রিক পদার্থ। ঠিক আছে, এরকম। 2 নাম্বার, খ নাম্বার, সিস্টেম লস কমানোর কৌশল কি হবে? তো বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত নিম্ন ভোল্টেজের বিদ্যুৎ শক্তিকে যদি উচ্চধাপী ট্রান্সফরমারের সাহায্যে উচ্চ ভোল্টেজে রূপান্তরিত করা যায়, তবে তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মান কমে যাবে। তড়িতের মান যত কম হবে, রোধজনিত লসের পরিমাণও তত পূর্বের চেয়ে কম হবে, ফলে সিস্টেম লসও কমে যাবে। এর জন্য সিস্টেম লস কমানোর উপায় হচ্ছে এটা। ঠিক আছে, ঊর্ধ্বধাপী ট্রান্সফরমার ব্যবহার করতে হবে। আরো ব্যবহার করা যায় একদম মানে সূক্ষ্ম তার যত বেশি সূক্ষ্ম হবে আর কি, মানে পরিবাহী যত বেশি পরিবাহী হবে তত আরো ইয়া করতে হবে কম, মানে সিস্টেম লস কম হবে। এ গোলকটির ধারকত্ব নির্ণয় করতে বলেছে, এইটা হচ্ছে আমাদের এ গোলক, তাই না? এগুলোকে দেখো এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 2 সেন্টিমিটার এবং চার্জের পরিমাণ 0.22, এখানে ন্যানো কুলাম্ব দেওয়া রয়েছে। এখন আমাদের ব্যাসার্ধ কত দেওয়া আছে? 2 সেন্টিমিটার। তো এখানে মিটারে কনভার্ট করার জন্য 100 দিয়ে ভাগ করলাম, তাহলে 0.02 মিটার হলো। এখন কুলাম্বের ধ্রুবক, এই যে কে এর মান তো আমাদের মুখস্থ, আমরা জানি। এখন গুলোকে ধারকত্ব কত হবে? ধারকত্ব C সমান R বাই কি হয়? এখন এখানে R এর মান বসালাম, আর এটা নিচে কি বসালাম? এই যে ওই যে কুলাম্বের ধ্রুবক 9 × 10⁹, এটা আমরা যদি হিসাব করি কত আসে? এই দেখো উপর আসে কত? আচ্ছা 0.02 ভাগ করব কত দ্বারা? 9 × 10⁹ দ্বারা ভাগ করলাম, কত আসে? যে 2 × 10⁻12, তাহলে এত নিউটন। এত হচ্ছে এটা হচ্ছে ফ্যারাডে আর কি। তো ধারকত্বের একক কি? ফ্যারাডে না, এই জন্য এটা হবে এত ফ্যারাডে। বুঝছো? আশা করি আমরা বুঝতে পেরেছি, তাই না? এই যে এটা আছে সূত্র, চার্জ যেখানে কাজে লাগলো না। উদ্দীপকের গোলক দ্বয় তারবাহী তার দ্বারা সংযুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও। ইলেকট্রন প্রবাহের দিক আমাদের বের করতে হবে, তার জন্য আমাদের বের করতে হবে বিভব যার বেশি কম হবে সেখান থেকে আমাদের এগুলো হিসাব করা যাবে। এখন এটা তো উদ্দীপক, তাই না? দেখো এর ক্ষেত্রে এটা দেওয়া আছে, বি গোলকের ক্ষেত্রে দেওয়া আছে ধারকত্ব এবং সঞ্চিত শক্তি দেওয়া আছে। এখন বি গোলকের সঞ্চিত শক্তি দেওয়া আছে এত, তারপরে বি গোলকের ধারকত্ব দেওয়া আছে 20 মাইক্রোফ্যারাডে। আচ্ছা মাইক্রোফ্যারাডে মানে হচ্ছে 20 × 10⁻⁻6 ফ্যারাডে। তো -6 এই দাও, 20 এর সাথে -6 গুণ করলে -5 থাকে। এখন এ গোলকের আধান কত? আধান দেওয়া আছে 0.22 ন্যানো কুলম্ব। তো ন্যানো কুলম্ব 10⁻9 দ্বারা গুণ করতে হয়, তো 10⁹ আর এখানে 0.2 আছে, তো এখানে লিখেছি আমি 2.22। আর এখানে দেখো আমি একটা জিনিস দেখাচ্ছি, এখানে কত আছে? 0.22, একে আমরা গুণ করব কত দ্বারা? 10⁻⁻ কত? এই যে 10⁻⁻9 দ্বারা গুণ করে দেব। -9 দ্বারা গুণ করলে কত হয় দেখছো? 2.2 10⁻10, দেখছো? এই যে এটা হচ্ছে। ওকে, এখন এ গোলকের বিভব বের করতে হবে, বি গোলকের বিভব বের করতে হবে। তো গ হতে পাই গোলকের যে ধারকত্ব সে মানটা কত? এটা না, গ হতে পেয়েছি আমরা। এখন আমরা জানি আরেকটা সূত্র আছে, ভি সমান হচ্ছে কিউ বাই সি আর কি। তো এখানে এ গোলকের ক্ষেত্রে আমরা Q1 দিলাম। ওকে, তো এটা মান হিসাব করলাম, দেখো কিউ এর মান এটা, কিউ এর মান এটা, এই যে দেওয়া আছে। এই গোলকের ক্ষেত্রে আমরা কেবল দুটো দেখলাম, এই মানটা বসালাম, আর এখানে C1 এর মান যেটা সেটা বসালাম, এত ফ্যারাডে। ঠিক আছে, এই যে এই যে মানটা এখানে বসা দিলাম। ভাগ করব কত হয়? 99.0991 ভোল্ট। আবার আমরা জানি ইউ সমান কত? হাফ, মানে ধারকত্ব যে সঞ্চিত শক্তি সমান হাফ সি ভি স্কয়ার। এখান থেকে ভি মান বের করব, তাহলে √2u/c2। এখন 2 এখানে ইউ এর মান এবং এখানে c2 এর মান বসালাম, কত? 150। এখন উপরে গাণিতিক যে বিশ্লেষণ করলাম, দেখা গেল যে বি যেটা, যে বি গোলক, ওর কিন্তু বিভব বেশি। অতএব উদ্দীপকের গোলকদ্বয় পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক হবে এ থেকে বি এর দিকে। কারণ কি? আমরা ইলেকট্রন প্রবাহের দিক থেকে আমরা জানি, আচ্ছা বিদ্যুৎ প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, কিন্তু ইলেকট্রন প্রবাহিত হয় তার বিপরীত, মানে এ বিভব তার নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। তাহলে এটা হবে এ থেকে বি এর দিকে। ঠিক আছে, এই গোলক থেকে বি এর দিকে। তারপর 8 নম্বর প্রশ্ন, এই যে 1 নং 2 নং 3 নং বাল্ব এর গায়ে যথাক্রমে এরকম এত ভোল্ট দেওয়া আছে, এরকম ভোল্ট এবং ওয়াট লেখা আছে আর কি। সমান্তরাল সংযুক্ত 2 নং এবং 3 নং বাল্ব এর সাথে 1 নং বাল্বটি শ্রেণীতে যুক্ত আছে। প্রতি ইউনিটের বিদ্যুতের দাম হচ্ছে 14 টাকা। প্রথম প্রশ্ন, ডায়োড কাকে বলা হয়? ডায়োড যদি পি টাইপ পদার্থের সাথে এন টাইপ অর্ধপরিবাহীর জোড়া লাগানো হয়, তাহলে একটি অতি প্রয়োজনীয় ডিভাইস তৈরি হয় যাকে পিএন জাংশন ডায়োড বলা হয়। এরপরে খ নম্বর প্রশ্ন, অ্যামিটারকে বর্তনীতে কিভাবে যুক্ত করা হয় ব্যাখ্যা করো। তো অ্যামিটার কি?
অ্যামিটারে বিদ্যুৎ প্রবাহের প্রবাহ নির্ণয় করা হয়, তাই না, করা হয়। তো অ্যামিটারের রোধ খুব কম থাকে, তাই একে বর্তনী শ্রেণীতে যুক্ত করা হয় হলে মূল প্রবাহের কোনো পরিবর্তন হয় না। অন্যথা একে যদি বর্তনীতে সমান্তরাল যুক্ত করা হয় তাহলে মূল প্রবাহের অ্যামিটারের মধ্য দিয়ে চলে যাবে, ফলে বর্তনীর তড়িৎ প্রবাহ শূন্য হয়ে যাবে, তাই একে শ্রেণীতে যুক্ত করা হয়। তারপরে আমাদের বর্তনী তুল্য রোধ বের করতে বলেছে। এখন এটাই তো উদ্দীপক। এখন এখানে বলা হয়েছে যে প্রথম 2 নং এবং 3 নং বাল্বের সাথে 1 নং বাল্বটিকে শ্রেণীতে যুক্ত করা হবে। তার আগে 2 নং এবং 3 নং কিভাবে যুক্ত করা, সমান্তরাল যুক্ত করা হয়েছে। এখন আগে আমাদের বের করতে হবে, মানে প্রথম বাল্বের রোধ বের করতে হবে। রোধ সমান কত, ভি স্কয়ার বাই পি। এখন প্রথম বাল্বের গায়ে তো ভোল্ট আছে, যেটা এটা লেখা আছে, এটা কত, 220 হচ্ছে তার ভোল্ট, আর এখানে পি এর মান আছে এত। এখানে 220 স্কয়ার করে দেখো এটাকে 220 ব্র্যাকেট দিয়ে 220 তাকে আমরা স্কয়ার করব। স্কয়ার করে যেটা হবে নিচে হচ্ছে কত, 50 দ্বারা ভাগ করলাম, কত আসে, এই যে 968 আর কি রোধ। এরপরে দ্বিতীয় বাল্বের ক্ষেত্রে একইভাবে এটা বের করব, 484 হলো। আবার তৃতীয় বাল্বের ক্ষেত্রেও আমরা রোধ বের করলাম, তৃতীয় বাল্বের রোধ তো দেওয়া আছে কত, 884, একই তো, এটা তো একই, এর জন্য আর কি। এখন আমরা কি বলা আছে যে R2 এবং R3 সমান্তরাল যুক্ত থাকায় এদের তুল্যরোধ কত হবে। তো তুল্যরোধের সূত্র কি, 1/R2 যোগ ইনভার্স দিতে হবে, 1/R2 যোগ 1/R3 ইনভার্স করে দিলাম। এখন এটাকে যদি ইনভার্স করে দিই, দেখো এখানে খেয়াল করো, ব্র্যাকেট দেবো, হ্যাঁ ব্র্যাকেট দিয়ে এখানে কত আছে 1 ভাগ, এইভাবে আমি বের করতে পারি। আর 484 ব্র্যাকেট দিলাম, হ্যাঁ তারপর কি আছে, যোগ আছে না, যোগ দিয়ে দিলাম। এখানে কত, 1 ভাগ 484 ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এই যে এটা হলো, এটা কি ইনভার্স, এই যে ইনভার্স করে দিলাম, কত, 242, এই 242। এইভাবে দেখো এই R2 এবং R3 আছে সমান্তরালে, তার সাথে R1 আছে শ্রেণীতে যুক্ত। এখন R1 শ্রেণীতে যুক্ত, যোগ করে দেবো, এখানে R1 আর R3 যোগ করলাম, R1 আর এটা আছে RP, মানে কত হয় 12,000, মানে 1210। এখন পরে ঘ নম্বর, উদ্দীপকের বাল্বগুলো সমান্তরালে সংযুক্ত করে দৈনিক 6 ঘন্টা চালু রাখা হলে জানুয়ারি মাসে এত টাকা বিদ্যুৎ বিল আসার সম্ভাব্যতা যাচাই কর, মানে কত টাকা আসে, এত টাকা আসে কিনা। এখন এখান থেকে আমরা কি পাই, ক থেকে পাই R1 এর মান, R2 এর মান, R3 মান, এবং ভির মান কত, ভির মান আছে 220। এখন বাল্বগুলোর তুল্য রোধ কত, মানে সবগুলোর তুল্য রোধ কত হবে, সবগুলোর তুল্য রোধ ওই যে এখানে আমরা যদি বের করি, সমান্তরাল যুক্ত করেছে, এখানে কি বলেছে দেখো, এখানে উদ্দীপকের সবগুলো বাল্বগুলোকে সমান্তরালে যুক্ত করেছে, সবগুলোকে সমান্তরালে, মানে এখন আর কিন্তু দুইটা শ্রেণীতে একটা এরকম নাই, মানে দুইটা সমান্তরাল নাই, সবগুলোই সমান্তরালে রয়েছে। তো সবগুলো সমান্তরালে থাকলে না 1/R1 যোগ 1/R2 যোগ 1/R2 এটাকে ইনভার্স করব, ওইভাবে আমরা মানগুলো বের করব। এটা কত হলো, এত হলো। এখন জানুয়ারি মাস কত দিনে হয়, 31 দিনে হয়, তাহলে সময় কত হবে, দৈনিক হচ্ছে 6 ঘন্টা চালানো হয়, তাহলে 31 দিনে কয় ঘন্টা হবে, 186 ঘন্টা। এখন বর্তনীর ব্যয়িত শক্তি কত, আমরা জানি W সমান ভি স্কয়ার বাই R ইন্টু টি, ভি স্কয়ার বাই R ইন্টু টি। দেখো W সমান কত, ভি স্কয়ার টি বাই হচ্ছে R, এরকম। তো এখানে ভির মান কত, 220, আর টির মান কত, এই যে 186, আর যে আর এর মান হচ্ছে কত, এত হবে কিলোওয়াট। এখন এই যে মানটা আসলো, এটাকে ওয়াট আওয়ার হলো, এটাকে কিলোওয়াট আনার জন্য এটাকে 1000 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে, তাহলে কিলোওয়াট আওয়ারে চলে আসলো, এই মানটা হচ্ছে কিলোওয়াট আওয়ার আসলো, কত হলো 46.5 ইউনিট। এখন জানুয়ারি মাসে বিল কত হবে, তো বিল হবে, আমরা জানি বিল 1 ইউনিটের দাম হচ্ছে 14 টাকা, তাহলে এখানে কত ইউনিট হচ্ছে, এই যে 46.65 এতে গুণ করে দেবো, তাহলে কত হয় 651। তাহলে অতএব উদ্দীপকের বাল্বগুলো সমান্তরালে সংযুক্ত করে দৈনিক 6 ঘন্টা রাখা হলে জানুয়ারি মাসে 651 টাকা বিল আসবে। তাহলে সম্ভাবনা আছে, মানে কি পুরোপুরি সম্ভাবনা রয়েছে, তাই না। তো এটা হচ্ছে আমাদের 8 নম্বর প্রশ্ন শেষ হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, এর মাধ্যমে আমাদের এসএসসি 2024 সালের যশোর বোর্ডের পদার্থবিজ্ঞানের সমস্ত সৃজনশীল প্রশ্নের সমাধান করে ফেললাম। তো আশা করি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগেছে। আর যদি ভালো না লাগে তাহলে বলতে পারো যে আপনার ক্লাসটা আমার কাছে ভালো লাগে না, কেন ভালো লাগে না সেটাও বলতে পারো। আর বাকি যদি অন্য কোনো বোর্ডের অ্যান্সার তোমার কাছে লাগে তাহলে আমাকে বলবা, ইনশাল্লাহ ওগুলো আমি সলভ করে দেবো। আর যদি এই যে যত 8টা প্রশ্ন সলভ করলাম, এখানে যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে এই যে
আমাদের একটা পেজ রয়েছে ফিজিক্স ফর সোল কালিয়া। এই যে পেজটা, এই পেজটাতে মেসেঞ্জার অপশনেতে ফলো করে মেসেঞ্জার অপশনেতে যদি বলো ইনশাল্লাহ ইয়ে করে দেবে, সলভ করে দেবে, ঠিক আছে। আবার এইখানে এই যে ইউটিউবেও বলতে পারো, ঠিক আছে। তুমি যদি ইউটিউব থেকে দেখো তাহলে এখানেও বলতে পারো যে ভাই আমাদের এইটাতে সমস্যা, নাম্বার দেন। বা যদি কেউ নাম্বার চাও, এই যে 01620103 495, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। চাইলে তোমরা এই হোয়াটসঅ্যাপেও নক করতে পারো, ঠিক আছে, যদি কোনো প্রয়োজন হয়, যদি প্রয়োজন মনে করো। হ্যাঁ, 01620103 495। তো সকলকে ধন্যবাদ। আশা করি সবার পড়াশোনা ভালো আছে এবং সুস্থ রয়েছে। আমার জন্য দোয়া করবো, তোমাদের জন্য আমি সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।